মিটিং থেকে যেটা বেরিয়েছে যে একটা বড় ধরনের ক্র্যাকডাউন আসতেছে, এবং সেই ক্র্যাকডাউনটা হবে মবের বিরুদ্ধে। এটুকু আপনাকে আমি বলতে পারি। এবং ভবিষ্যতের ক্র্যাকডাউন কিন্তু এই উপদেষ্টা পরিষদের চেলাচামুন্ডা এবং সমন্বয়ক এবং এদের উপরেই হবে। এটাই কিন্তু এই টোটাল মিটিংটার মেসেজ। তবে এটা একটা সমঝোতা টাইপের মিটিং হওয়ার কথা ছিল, কিন্তু সমঝোতার পরিবর্তে এখানে সমঝোতা ছাড়াই, মানে কোনো সমঝোতা, মানে এখানে কোনো সিদ্ধান্ত হয়েছে বলে আমার জানা নেই যে এই যেটা সশস্ত্র বাহিনী কথা দিয়েছে বাংলাদেশের মানুষকে দুটো জিনিস কথা দিয়েছে, আইন শৃঙ্খলা রক্ষা করবে, সেটা করতে তারা পারছে না শুধুমাত্র এই সমন্বয়ক, ছাত্র উপদেষ্টা, এনসিপি এবং উপদেষ্টাদের কারণে। পুলিশকে কোনোভাবে কার্যকর হতে দেওয়া হচ্ছে না। পুলিশ কার্যকর হতে গেলে সেখানে পুলিশকে চ্যালেঞ্জ করা হচ্ছে। এই যে চ্যালেঞ্জ কারা করে, চ্যালেঞ্জ সমন্বয়করা করতেছে, চ্যালেঞ্জ করতেছে হলো ওরা জামাত শিবির, জাতিসংঘের বিষয়টা হ্যান্ডেল করতেছেন খলিল সাহেব। এই বিষয়গুলো নিয়েই কিন্তু মানে তৌহিদ হোসেন প্রচন্ড রকম ক্ষুব্ধ, এবং উনিও সংক্ষুব্ধ একটা পার্টি হিসেবে ওখানে বসছেন। আর যে আপনারা সশস্ত্র বাহিনী, যে সশস্ত্র বাহিনী আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য বা মেনটেইন করার জন্য জাতিকে কথা দিয়েছিল, জাতিকে কথা দিয়ে সে কথাটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাখতে পারছে না, পুলিশকে কার্যকর হতে দেওয়া হচ্ছে না, মব তৈরি করা হচ্ছে, এবং যারা মব তৈরি করতেছে তাদের দাবি মেনে নেওয়া হচ্ছে, এবং যারা মব তৈরি করতেছে তাদেরকে ধরলে তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। তাহলে আইন শৃঙ্খলা কি করে রক্ষা হবে? তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে রক্ষা হবে? এই যে সংক্ষুব্ধ পরিবেশটা, এটা হলো সশস্ত্র বাহিনীর পুরো দেখতে। আপনি সশস্ত্র বাহিনী বলা হচ্ছে যে করিডোর নিয়ে তাদের ক্ষোভ, শুধু করিডোর না, সশস্ত্র বাহিনীর টোটাল ভূমিকা নিয়েই তাদেরকে যে কোণঠাসা করে রাখা হয়েছে এই সমন্বয়করা, এই বিষয়গুলো ওখানে উঠে আসছে একদম ক্লিয়ারলি, যে সমন্বয়কদের নিয়ন্ত্রণ করার জন্য বা সমন্বয়কদের কার্যক্রম গুলিকে মনিটরিং এ আনার জন্য বা এই এনসিপি দের ক্ষমতা কতটুকু এটা নির্ণয় করা এবং এদেরকে নিয়ন্ত্রণে আনা। কারণ এখন সবাই মনে করছেন বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই টোটাল মিটিং এর মধ্যে খলিল সাহেব ছাড়া বা সবাই মনে করছেন যে এটার জন্য দায়ী কিন্তু এই সরকারের ওই যে সমন্বয়কদের প্রতি সহানুভূতিশীল ভালোবাসা, এই সেই তাদেরকে উপহার। অথচ সশস্ত্র বাহিনী হলো এই সরকারের ক্ষমতার প্রধান স্তম্ভ, প্রধানতম স্তম্ভ। তারা সমর্থন না করলে সরকার হতো না। সেখানে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে যেটা হচ্ছে যে সশস্ত্র বাহিনীকে বিভিন্ন সময় প্রশ্নবিদ্ধ করা হয়েছে, সশস্ত্র বাহিনীর উপর আক্রমণ করা হয়েছে, সশস্ত্র বাহিনীকে গালাগালি দেওয়া হয়েছে, কিন্তু কোনোদিন এই সরকার কোনো প্রতিকারমূলক ব্যবস্থা নেয়। বিষয়গুলো কিন্তু এখানে আসছে, এই সংক্ষুব্ধ বিষয়গুলো এখানে টোটালটা এসছে যে সেনাবাহিনীর প্রতি কটূক্তি করা হচ্ছে, সেটার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারপরে সেনাবাহিনী ঠিক মতো কোথাও গেলে কঠোর হইতে পারে না, কঠোর হইতে গেলে সেখানে সমন্বয়কের প্রশ্ন আসে। হ্যাঁ, বাড়াবাড়ি করলো, সে কোথাও বাড়াবাড়ি হচ্ছে। আপনি একদম স্পেসিফিক বিভিন্ন এবং উপদেষ্টাদের ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা এগুলো আসছে, যে পুরো শৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষেত্রে উপদেষ্টাদের কথাবার্তার ক্ষেত্রে তারপরে আসছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী কথা দিয়েছিল যে বাংলাদেশে 6 মাসের মধ্যে নির্বাচন, বা বাংলাদেশে 18 মাসের মধ্যে নির্বাচন, হ্যাঁ 18 মাসের মধ্যে নির্বাচন হবে। এটা সশস্ত্র বাহিনীর একটা ঐক্যমতের ব্যাপার ছিল এটা, কিন্তু সেটার ব্যাপারে টালবাহানা করতেছেন হলো প্রধান সশস্ত্র বাহিনীর ভাবমূর্তিতে আঘাত করতেছে। তো এটা যদি সশস্ত্র বাহিনীর সাথে আলোচনা করে, তাদের বক্তব্য কিন্তু দেরি হতেই পারে, সেটা আলোচনা করে হোক, কিন্তু এই যে একতরফা যেটা সশস্ত্র বাহিনী কথা দিয়েছে বাংলাদেশের মানুষকে দুটো জিনিস কথা দিয়েছে, আইন শৃঙ্খলা রক্ষা করবে, সেটা করতে তারা পারছে না শুধুমাত্র এই সমন্বয়ক, ছাত্র উপদেষ্টা, এনসিপি এবং উপদেষ্টাদের কারণে। 2 নম্বর হলো তারা কথা দিয়েছিল যে 18 মাসের মধ্যে নির্বাচন হবে, সেটার ব্যাপারে টালবাহানা করা হচ্ছে, স্পেসিফিক তাদের সাথে কোনো কথা বলা হচ্ছে না, যে কথা বলেই তো এটা সমাধান করা যায়। ঠিক আছে, সেনাবাহিনীর পক্ষ থেকে তো বলতে পারে যে হ্যাঁ এখনকার পরিস্থিতি থেকে আমরা আরেকটু পিছিয়ে নির্বাচন, এটা তো হতেই পারতো, কিন্তু সেটা করা হয়নি, একতরফা ভাবে হ্যামার করে দেওয়া হচ্ছে। সেনাবাহিনী এখানে সবসময় ফিল করেছে যে তাদেরকে হ্যামার করা। তো এই জিনিসটা কিন্তু আহ, খুব সিরিয়াসলি আসছে। এবং আরেকটা আসছে পুলিশকে কার্যকর হতে না দেওয়া, যে কথায় কথায় পুলিশের উপর আক্রমণ করা, পুলিশকে এই করা, পুলিশের কোনো সঠিক কাজ করতে যাচ্ছে, পুলিশ এখন পর্যন্ত কোনো ব্যাঠিক কাজ করতে এখন পর্যন্ত কোথাও এরকম একটা ঘটনা ছাড়া, ধানমন্ডির একজনের বাড়িতে গিয়ে টাকা আদায়, একজন ধানমন্ডি ওসির টাকা আদায়ের চেষ্টা করা ছাড়া, 3 কোটি টাকা না কত কোটি টাকা, সেটা ছাড়া এই পর্যন্ত পুলিশের সেরকম কোনো ইয়ে নাই। অথচ পুলিশকে কোনোভাবে কার্যকর হতে দেওয়া হচ্ছে না। পুলিশ কার্যকর হতে গেলে সেখানে পুলিশকে চ্যালেঞ্জ করা হচ্ছে। এই যে চ্যালেঞ্জ কারা করে, চ্যালেঞ্জ সমন্বয়করা করতেছে, চ্যালেঞ্জ করতেছে হলো ওরা জামাত শিবির, চ্যালেঞ্জ কথায় কথায়
তাদেরকে আগের ভাবে চিত্র করে যে তারা ঘুষ খায়, তারা দুর্নীতি বা তারা এই করছে, এগুলো করে পুলিশকে কার্যকর এটাও সশস্ত্র বাহিনীর মধ্যে একটা বড় ধরনের যে যে পুলিশকে তারা ব্যাক করে একটা মেরুদণ্ড নিয়ে দাঁড়ানোর জন্য চেষ্টা করে যাচ্ছে, সেই পুলিশকে বারবার হ্যামার করে তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে। তো এই বিষয়গুলো সিরিয়াসলি আসছে। হ্যাঁ, আরেকটা হচ্ছে মবের ব্যাপারটাও আসছে যে মব করলে সকল কিছু আদায় হয়ে যাচ্ছে, তাহলে আর অন্যদের দরকারটা কি? এবং যেসব বিষয়গুলো আদায় হচ্ছে সেগুলোর ব্যাপারে সশস্ত্র বাহিনী এখানে এই সরকারের প্রধান স্তম্ভ সশস্ত্র বাহিনীর সাথে কি আলাপ করা হচ্ছে? তারা কিন্তু স্পেসিফিক বল নাই যে কি কি বিষয়গুলো, কিন্তু মব দিয়ে যে আদায় করার প্রবণতারা তাদের কি বলে এই যে তাদের পূর্ব সিদ্ধান্ত নেওয়া বিষয়গুলোকে তারা সরকারের গানের মধ্যে রেখে সিদ্ধান্ত আদায় করে নেওয়াটা যে প্রবণতারা মবের মাধ্যমে করা হচ্ছে, এইটা সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী এটা পছন্দ করছে না। তো এইটা হলো তিন বাহিনীর দিক থেকে। আর তৌহিদ হোসেনের সংক্ষুব্ধতা কিন্তু আপনারা জানেন, উনি উনি ওনার মন্ত্রণালয়ের এই অযাচিত হস্তক্ষেপ, আপনার মনে আছে আমরা এর আগে আমরা একটা করে যে সে যে তিনজন খলিলুর রহমান সহ দুইজন উপদেষ্টা যা ইয়ে করছেন, আসলে ওই যে সেই যে আমরা বলেছিলাম যে অস্থিরতা, এটাই সেই অস্থিরতার লক্ষণ যে তারা তখন থেকে কিন্তু তৌহিদ হোসেন যে তাদের নিয়ন্ত্রণে চলছে না সেটাকে তৌহিদ হোসেনকে ইয়ে করা এবং তৌহিদ হোসেনকে ম্যানেজ করা এবং পররাষ্ট্র সচিবকে বিদায় করা, যেটা করার জন্য তারা চেষ্টা করবেন, শেষ পর্যন্ত তৌহিদ হোসেনকে দিয়ে এটা বাধ্য করা যাচ্ছে। তৌহিদ হোসেন এই বিষয়টা মেনে নিতে পারেন এবং করিডোর প্রশ্নে তৌহিদ হোসেনকে সাইড লাইনে রেখে সব কাজ আসছে, এটা একটা কূটনৈতিক ব্যাপার ছিল, কূটনৈতিক ইয়ে ছিল, সেগুলোর ব্যাপারে কোন রকম তৌহিদ হোসেন অবরোধ, জাতিসংঘ তৌহিদ হোসেনদের ব্যাপার, জাতিসংঘের বিষয়টা হ্যান্ডেল করতেছেন খলিল সাহেব। এই বিষয়গুলো নিয়েই কিন্তু মানে তৌহিদ হোসেন প্রচন্ড রকম ক্ষুব্ধ এবং উনিও সংক্ষুব্ধ একটা পার্টি হিসেবে ওখানে বসছেন। আর এখানে অভিযুক্তকে অভিযুক্ত পুরা মিটিংটার মধ্যে অভিযুক্ত ছিলেন হলো খলিল সাহেব, পুরা মিটিংটার মধ্যে অভিযুক্ত হলো প্রকারান্তরে কেউ নাম না বললেও ইউনুস সাহেব ছিলেন অভিযুক্ত, যে ইউনুস সাহেবের আশ্রয়ে প্রশ্রয়ে এই সব ঘটনাগুলো ঘটছে। এইটাই পুরা মিটিং থেকে এইটা বেরিয়ে আসছে। তবে স্পেসিফিক কি কি সিদ্ধান্ত হয়েছে এটা সম্পর্কে আমি এখন জানি না, সেই সিদ্ধান্তগুলি তবে এটা একটা সমঝোতা টাইপের মিটিং হওয়ার কথা ছিল, কিন্তু সমঝোতার পরিবর্তে এখানে সমঝোতা ছাড়াই মানে কোনো সমঝোতা মানে এখানে কোনো সিদ্ধান্ত হয়েছে বলে আমার জানা নেই যে এই সিদ্ধান্ত হয়েছে ওই সিদ্ধান্ত হয়েছে। তবে সেনাবাহিনী আবারও কঠোর এবং কঠোর হওয়ার লাইনের দিকে যাওয়ার ইঙ্গিত দিয়েছে। ওই মিটিং থেকে যেটা বেরিয়ে এসেছে যে একটা বড় ধরনের ক্র্যাকডাউন আসতেছে এবং সেই ক্র্যাকডাউনটা হবে মবের বিরুদ্ধে, এটুকু আপনাকে আমি বলতে পারি। এবং আহ এবং করিডোরের প্রশ্নে সশস্ত্র বাহিনীর সাথে কথা না বলে কোনো কিছু করা যাবে না, সশস্ত্র বাহিনীর সাথে কথা বলেই এই করিডোর নিয়ে কি কথা হয় সেগুলো ইয়ে দেওয়া হবে। এবং করিডোর প্রশ্নে সশস্ত্র বাহিনীর যে অবস্থান, আগের অবস্থান, সেই অবস্থানই রয়ে গেছে। হ্যাঁ, তারপরে হ্যাঁ পররাষ্ট্র মন্ত্রণালয় অযাচিত হস্তক্ষেপ বন্ধ করার ব্যাপারেও কিন্তু একটা ইয়ে আসছে, এবং এটার ব্যাপারেও কিন্তু তৌহিদ হোসেনকে যদি তার ফ্রি হ্যান্ড না দেওয়া হয়, তৌহিদ হোসেনকে যদি তার মন্ত্রণালয় তাকে চালাতে দেওয়া হয়, তাহলে কিন্তু আবারও ইয়ে হবে। তো এইখানে একটা জিনিস আসছে যে খলিলুর রহমান ছিলেন অভিযুক্ত, এবং আমি একদম ক্লিয়ার কাট বলি, খলিলুর রহমান ছিল অভিযুক্ত এবং ইউনুস সাহেব ছিল অভিযুক্ত। বাংলাদেশের এখনকার স্তরে যে বিশৃঙ্খলা, সর্বস্তরে যে ঝামেলা, যে যত সব ঝামেলা, ইন্টারন্যাশনাল প্রবলেম, বন্দর প্রবলেম, সবকিছু তাদের এই বৈঠকে এটাই আসছে, এটা হলো বাংলাদেশ জোর করে এই প্রবলেম গুলো বাংলাদেশ তার কাঁধে নিয়েছে এবং সেটা পুরো দেশবাসী এটার জন্য এখন উদ্বিগ্ন। এবং সেই উদ্বিগ্নের সাথে যেহেতু দেশবাসীকে সশস্ত্র বাহিনী কথা দিয়েছিল যে তারা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করবে এবং একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তারা সকল পদক্ষেপ নেবে, সেই ব্যাপারে সশস্ত্র বাহিনী তাদের মতামত প্রধান উপদেষ্টা জানিয়েছেন। প্রধান উপদেষ্টার ব্যাপার আসলে কি হবে এবং আর কি কি সিদ্ধান্ত হয়েছে বা এইসব বিষয়ে আসলে স্পেসিফিক সশস্ত্র বাহিনী কি করবে না করবে সেটা মানে আমি কিছু জানতে পারিনি। শুধু এই ক্ষুব্ধ সংক্ষুব্ধ লোকেরা, ব্যক্তিরা বা ঊর্ধ্বতন কর্মকর্তারা, সশস্ত্র বাহিনী এবং যারা তাদেরকে নিয়ে এই বৈঠকটা একটা সমঝোতা টাইপের ছিল, এবং বলা হচ্ছে যে বিদেশি দূতাবাসের মধ্যস্থতায় এই শেষ পর্যন্ত সশস্ত্র বাহিনী এই হঠাৎ মিটিংটাতে যেতে রাজি হয়েছে, যতটুকু ইনফরমেশন আছে। তবে আপনার কিন্তু এটা আন্দাজ করেই নিতে পারেন যে এরপরে পরিবেশটা কি হবে। একটা বড় ধরনের আমি পরিবর্তন বলবো না, অ্যাটিটিউডের পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা আছে। এখন কোন পক্ষের অ্যাটিটিউড কি হবে সেটা আমি বলতে পারছি না। তবে
এখানে সমঝোতার কোনো কিছুই হয়নি। এখানে পরিস্থিতি নিয়ে আলোচনা, একদম পরিস্থিতিটা কি, রাইট পরিস্থিতিটা কি, এটাই আলোচনা হয়েছে। এবং সেই আলোচনার মধ্যে এখন কে কোন ভূমিকা নেবেন, এটা কিন্তু যার যার প্লেটে তরকারি দিয়ে দেওয়া হয়েছে। কে কেমনে খাবেন, কেমনে এটাকে ম্যানেজ করবেন, এটা কিন্তু ইয়ে করে দেওয়া হয়েছে। সশস্ত্র বাহিনী সবার পাতের মধ্যে বুঝাই দিয়েছেন যে আপনারা এই অপকর্মগুলো করছেন, এগুলো আপনি কিভাবে ক্লিন করবেন এটা আপনারা জানেন। স্বরাষ্ট্র উপদেষ্টাও এটা প্রকাশ্যে বলে দিয়েছেন যে কি কি হচ্ছে সেগুলো কে কেমনে ক্লিন করবেন এটা আপনার করেন। মানে এখানে কিন্তু সংক্ষুব্ধ পার্টিরা কিন্তু যারা এই ধরনের কাজের জন্য অভিযুক্ত তাদের ঘাড়ের মধ্যে সবকিছু দিয়ে দিয়েছেন, তারা কিভাবে সমাধান করেন তাদের উপর নির্ভর করবে। তা না, বিষয় ছিল হলো আইন শৃঙ্খলাটা কেন এরকম খারাপ অবস্থা, এবং এটার জন্য যে সংশোধন দরকার, যারা এই কি বলে এই সরকারকে সংশোধিত হইতে হবে, এইটারই কথা বলা হয়েছে। সিম্পল যে আইন শৃঙ্খলা রক্ষা করতে হলে কিন্তু সশস্ত্র বাহিনী এখানে কোন রকম ইয়ে নাই, সশস্ত্র বাহিনী যে কোনো কাজ করতে প্রস্তুত হয়। কিন্তু এটা যদি সরকার এবং তার সহযোগী বাহিনীরা যদি সংযত না হয় তাহলে কি হবে, এটাই ছিল সিগন্যাল যে ভবিষ্যতে যেটা যদি কোনো ক্র্যাকডাউন হয়, যখন কখন কার উপরে ক্র্যাকডাউন হবে এটা জাস্ট বুঝে নেন যে ভবিষ্যতের ক্র্যাকডাউন কিন্তু এই উপদেষ্টা পরিষদের চেলাচামুন্ডা এবং সমন্বয়ক এবং এদের উপরেই হবে। এটাই কিন্তু এই পুরা টোটাল মিটিংটার মেসেজটা হলো যে যদি ক্র্যাকডাউনের ব্যাপার থাকে, যদি ক্র্যাকডাউন হয় তাহলে আর কোনো ছাড় দেওয়া হবে, সেটা যেই হোক না কেন তাকে, সেটা উপদেষ্টাদের